ভিলেন ক্যান বি লাভার। পর্ব 13 লিখেছেন মিথু বুরি। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের 3য় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতি রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলো যন্ত্রণের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সব থেকে বড় বিমানবন্দর হলো ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের 2য় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল এ, বি, সি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্তৃত সুঠাম দেহের পেছন থেকে আবাছা আবাছা আচ্ছাদিত হয় মার্শাল আর্ট দৈহিক গঠনের 2 পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিক চান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখ হলে পেছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুগ পুরুষালী রুক্ষ কণ্ঠস্বরে ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। বিন্দিসী হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পিছনে ফিরে রিচার্ড। এক কোট স্যুট পরিহিত পোস্ট লোকের আনন্দিত অভাবের দৃষ্টিকোণ হলো। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার ব্রোকে। তার পাশেই ডজন খানেক কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলের শার্টের অন্তরালে গোজা জান কবজের মেশে। লোকটি 2 হাত ছড়িয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্নছায়া রিচার্ডের গায়ের ওপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেভের কারণে ধারালো চওড়া তামক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সে উচ্ছ্বাসিত কলস্বর থেকে আবারও স্নেহহীন থেকে বলল, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম লর্ড। থেমে রিচার্ডের দুপাশে রক্ষা কবচ আর বাজ পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর তাদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের ব্রোকে লুকাসের হাতে দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করল, তবে লুকাসের ওপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাটকাট গলায় বলল, ডোন্ট ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ফ্লাওয়ার। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস পাশের ওয়েস্টবিনে ব্রোকে ফেলে দিল। লোকটা ভিতরে ভিতরে কিছুটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়ে সে মহাখুশি। শুধু তেরছা নজরে তাকিয়ে দেখলো গার্ডরা দেখল কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। হোয়ার ইজ দ্য কার? অবমূল্যায়িত মানুষটা মনের ভেতরের কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ে পরিবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, ওই যে গাড়ি পেছনে বস, আপনার পছন্দের ব্ল্যাক শার্ক। আঙ্গুলের দৃষ্টি অনুসরণ করে 3 জনেই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের BMW X60 ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMW এর বিখ্যাত কিডনি গ্রিল যা গাড়িটার চেহারা আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে ওত পেতে থাকা ব্ল্যাক প্যান্থারের মতো শিকারী নজরে জ্বলে আছে LED হেডলাইট।
বডিতে মডিফাইড আধুনিক ও অভিজাতপূর্ণ স্ট্রিমলাইনেড। রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টের স্টেলের অংশে প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যগ্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পেছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাসো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে বুড়ো উঁচিয়ে বজ্রপাতের মতো গভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাসো গিয়ে বসলো ড্রাইভিং সিটে এবং অপর প্রান্তে লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাব নিয়ে কিছু অপেক্ষিত করছে। ন্যাসো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়ির স্থান ত্যাগ করলে এক মুহূর্তও সময় নিল না। এক্সজস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখল ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতঃপর গিয়ে অপর গাড়িটিতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার সাথে সাথে সামনের গাড়িটির পিছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের। নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশের লিঙ্ক অ্যাপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষামত। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকেই নিয়ে যায়। সেখান থেকে এক চালানেই সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা, আলাদিন, রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার, ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যতা রাজা ও প্রজার মতো। বিএমডব্লিউটি প্রতি 5.2 সেকেন্ডে 0 থেকে 60 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টার্বো চার্জড ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যেই গিয়ে থামে একটি রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিচার্ডের গাড়ি পরপর এসে থামে বাকি 7টি গাড়ি। এল সিস্টেমের একতলা রিসোর্টটি সুবিস্ত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গম পায়ে সোজা ভিতরে যায়। অযাচিত কারণে চওড়া তামক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকেই রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসোর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই আভিজাতে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটি কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলোই জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনের ছোট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। সময় যত গড়াচ্ছে ভিতরের পৈশাচিক আত্মা তত নাড়া দিয়ে উঠছে। শক্ত জীবকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে সমুদ্রের উথাল পাতাল ঢেউ। সামনেই সমুদ্র, কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রিসোর্টের ব্যাপারে রিচার্ডের হতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে অনেকদিন যাবৎ একসাথে পথ চলা রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করেই জানে আলাদিন। পান থেকে চুন খসলেই যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে। মাফিয়া এর গ্যাংস্টার মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পন্ন করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতা আর প্রভাব ধরে ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতটাই নৃশংস যে
কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বিতাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধা করে না। আলাদিন মৃদু গলা খাসরির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল। অত্যঙ্গ রিচার্ডের সামনে গিয়ে রসালো গলায় শুধায়, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর ন্যাসো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আগলা তোষামত দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটুল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে বলল, হোটেল বের এয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দু চোখের সন্দেহ সংকুচিত হলো। ন্যাসোর অভিব্যক্তি স্বাভাবিক, আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে। তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিষমভয়ে হতভম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল। অত্যঙ্কর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে, নত দৃষ্টি নিবিষ্ট রেখে। বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্ট হাসল রণয়। হঠাৎ ন্যাসোর ফোন শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ডোক গিলল ন্যাসো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। 2 কথা বলে রিচার্ড ফোন না কেটেই ন্যাসোর কাছে দিয়ে দেয়। ন্যাসো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত ধরাশয়ী আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইতালি, ইটস মাই অর্ডার। আলা? জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। ধ্বংসযোগে লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্র নীল লোচনে। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদর্চতা কুলসিত মস্তিষ্কে আটতে থাকে ষড়যন্ত্রের ঘনঘটা। মুহূর্তেই অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল। যেন এক ক্ষুধার্ত হিংস্র সেভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনের ছোট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত হয় সাদা টাইলস। দাঁতে দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, ইউ আর ফাকিং ওয়েলকাম টু দ্য হেল, রেড। কর্ণপাত হবার সাথে সাথে ন্যাসো ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের ওপর কথা বলার সাহস তাদের কারোরই নেই। তবুও কিছুটা সাহস সঞ্চয় করলো ন্যাসো। খাদযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে যাচ্ছেন? ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডব লীলায় হস্তান্তর হলো। বন্য প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রগগুলো ফুলে ফেপে ওঠে। চোখে এক আগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়ে অগ্নিয়গিরির অগ্নুত্পাত শুরু হয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চেঁচালো, বিকজ আই এম অ্যাডিক্টেড, আই অ্যাম অবসেসড, আই উইল নেভার লেট হার গো। রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না। কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গোজে রাখে রিভলভার গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়া পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকিয়ে ন্যাসোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোনোমাসে দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটে পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনে আলোতে গাড়ির স্ট্রিম লাইটে পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তালিত হচ্ছে ডার্ক রঙের গাড়িটি থেকে। গাড়িটির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি একটানা চলে। মফস্লম্বের নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ, কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ডো অর্ধেক খোলা। বাহির থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুড় হুড় করে ভেতরে ঢুকছে।
হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুই পাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাসো গাড়ি চালাতে চালাতেই রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল, রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটে ঝুলে আছে বাঁকা হাসি, তাদের চোখে শীতল কঠোর এক আভা, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক প্যান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতেও তারা আমেজে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি আরেকটি গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। জ্বরের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে। গতি ও সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরও বাড়ে, বাতাসের বিরাট ঝাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রাখি স্টিয়ারিং হুইল এবং অপর হাত রাখি ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ডের তীব্র গতিতে এগিয়ে যায়, লুকাসকে কিছুটা পেছনে ফেলে দেয়। তবে ন্যাসো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাসো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমেষে ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির ট্রেল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গ্যাট বাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো এবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস। ন্যাসো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বের এয়ার। এই হোটেলে কুলিং, হিটিং, এয়ার ফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাকোস্টিক আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথেরা সন্ধ্যায় হোটেলে ওঠে। তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়। 27 ঘন্টা জার্নি করে শরীর একদম নিতে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে ওঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অজানা শহর। ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ। দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশেই হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহল হয়ে একটি শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানা বড় হয়ে যায় এলিজাবেথ। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলোও দেখল এলিজাবেথ। যত দেখছে চোখে ফুটে উঠছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটু ছোট্ট চিরকুটটি পড়তে প্রশান্তির হাসি অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন জানি মনে হলো অ্যালোকেশির লাল চুলের সাথে গরনের সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশির অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই এফোর্ট আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারতো না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরও 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দেবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝেই কলিং বেল বাজলো।
এলিজাবেথ পি হোল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুলল এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটোই একসাথে হলো। মানুষটা কিভাবে জানি না বললেও বুঝে যায় সব কিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাধনী বলতে কিছুই লাগালো না এলিজাবেথ, ওগুলোর প্রয়োজন কখনই হয় না তার, এমনিতেই রূপে অপ্সরা। শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে, শাড়িতে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আঁচড়িয়ে পিঠে ছেড়ে দিল, শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকামো কোমর উন্মুক্ত, তবে তার লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন ধুতি ছড়াচ্ছে চারিপাশ। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্ট্যান্ড ইয়ারিং পরল, হাতে স্টোনের পাতলা দুটি চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ, সৌন্দর্য যা এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামই তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা। অনেকদিন পর শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এলিজাবেথের, তবুও লিফট থাকায় বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট, ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোর চাপল। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়তেই চোখ বুজে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সঙ্গম অনেক বেশি, এক প্রকার গিজগিজ করছে মানুষে। চাকচিক্য লাইটের আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। সকলে ফুর্তি আমেজে মেতে আছে, সবার হাতে হাতেই ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভূত হয় এলিজাবেথের। আবাছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের কফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিককে গম করছিল তাদের বাগান। কান্নায় এসে যায় এলিজাবেথের। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রবাহিত হলো অন্তঃকরণ। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছু নেই, আমি আছি তো। চৌকিতে পেছন ফিরে চাইল এলিজাবেথ, চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা। কৃষ্ণগহ্বরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদয় স্পন্দনও জমে গেল চোখের পাতারুই মতো। মনের অজান্তে এক হাত চলে গেল বক্ষপের পটে। অনুভব করছে বুকের ভেতরের দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতায় এক ঘুয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাস্যময় নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টিভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি, তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। বাঙালি ছাপের চেহারায় অসম্ভব মায়া ভর করে আছে। তাকবীরের চুলগুলো কোকড়া চুল এলিজাবেথের পছন্দ না, তবুও কেন যেন এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতায়ও বেশ। ওইদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়, তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পেছন পেছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোরে লেপ্টে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না হয়ে আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টারের বউর শাড়ির আঁচল ধরতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউর পিছু পিছু আঁচল আগলিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলের চাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পেছনে ফিরে তাকালো। এখানে তো কেউ নেই। স্মৃতি হাসলো। তাকবীর বলল, পুরোটা বুক করেছি আমি। চোখ কোটর থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ডুব গিলে বলল, তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভেতর চাপ দিয়ে ধরল এলিজাবেথের। উৎফুল্ল অবয় আদার নেমে আসে। তাকবীর জিভ কাটল। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কথা পাল্টে বলল, আই মিন
এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মৃতি হাসে এলিজাবেথ, ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়িও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসলো। এলিজাবেথের অভিমুখে বসলো তাকবীর, সবসময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল, আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশে রূপালি থালার মতো গোল চাঁদটিও নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে জলমলে আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছেটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতে জল আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন ফ্লো স্টিকের ভিন্ন রঙে জলমলে চারিধার। আলোর ন্যায় জল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোনোয় বসিয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রতি উত্তরে ফিছলে হাসলো, নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে আলোকেশী। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এ ধরনের অভিনন্দন জানানে একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেম বার্তা, প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝল এলিজাবেথের ব্যাপারটা। লজ্জা মাখা রক্তিম বর্ণের মুখ থেকে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটা এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আঁতকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উরুর ওপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেয়ে হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তার ইচ্ছা করে এমন করেননি। নিজের কাছে খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গম্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে এসো এলোকেশী। কথার সাথে মতামত পোষণ করলো এলিজাবেথ। জানতে চাইল ওয়াশরুম কোন দিকে। আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল, ওই দিকে। বলে এলিজাবেথের পিছু যেতে নিয়ে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালো, বউর পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজেই ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ ধমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ট্রাক ফ্রেগ্রেন্স, স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শির দ্বারা বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরুগম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I will be right there to remind you again. You know me. আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসী আমি। থ্যাংক ইউ।